ইংরেজিতে দক্ষতা বাড়াতে সেন্টেন্স স্ট্রাকচারস এর কোনো বিকল্প নেই। আমি গত ক্লাসে মোট ৫টা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম, যেটা একটু অ্যাডভান্স লেভেলে। আজকে আরো ৫টা নিয়ে আলোচনা করব, যেগুলো জানা আমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট। এগুলো শুধু শিখলেই হবে না, আমাদের দৈনন্দিন লাইফে এই সমস্ত স্ট্রাকচারস ব্যবহার করতে হবে, অনেকগুলো সেন্টেন্স মেক করতে হবে, যাতে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি। আজকের প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউড বেটা। এখানে ইউড এটা আমরা শর্ট ফর্মে বলতে পারি, আর লং ফর্মে সেন্টেন্সটা হবে ইউ হ্যাড বেটা। ওকে, ইউ হ্যাড বেটা প্লাস ভার্বের বেস ওয়ার্ব। যেমন আমরা অনেক সময় বলি যে কোনো কাজ করলে তোমার ভালো হবে, যেমন তোমার ডিনার আগে হোমওয়ার্ক শেষ করা ভালো হবে, তার এখনই আসা উচিত হবে, বা তার এখনই আসলে ভালো হবে। ওকে, এই ধরনের সেন্টেন্সটা আমরা এভাবে বলতে পারি। ওকে, তোমার এখনই তোমার ডিনারের আগে হোমওয়ার্ক শেষ করা ভালো হবে, তাই আমরা বলতে পারি ইউ হ্যাড বেটা। এটা কিন্তু উড না, এটা হচ্ছে হ্যাড। ওকে, ইউ হ্যাড বেটা। ইউ হ্যাড বেটা তোমার ভালো হবে। ইউ হ্যাড বেটা শেষ করা, তাই কি হবে? ফিনিশ। ভার্বের কিন্তু বেস ফর্মটা হবে। ইউ হ্যাড বেটা ফিনিশ ইউর হোমওয়ার্ক। ইউর হোমওয়ার্ক। ইউর হোমওয়ার্ক বিফোর ডিনার। ওকে, বিফোর ডিনার। ওকে, তারপর তার এখনই আসা উচিত, বা তার এখনই আসলে ভালো হবে, তাই বলতে হবে হি হ্যাড বেটা। আমরা কিন্তু সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট চেঞ্জ করতে পারি। হি হ্যাড বেটা, হি হ্যাড বেটা কাম, হি হ্যাড বেটা কাম নাও। ওকে, এই দুটো সেন্টেন্স কিন্তু অনেকে মনে করে যে এটা হচ্ছে অতীত। আমরা অতীতে বলছি যে, যেহেতু এখানে হ্যাড আছে, বাট এই দুটি সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট অথবা ফিউচার বোঝাচ্ছে যে এখনই তোমার এই কাজটা শেষ করে ফেললে ভালো হবে। ওকে, তাই এটাকে ফিউচারকে বুঝাচ্ছে, আমাদের অতীতকে কিন্তু নয়। ওকে, তারপর আমরা অনেক সময় এই ধরনের সেন্টেন্স বলে থাকি, আমি যদি তোমার জায়গায় হতাম। এই আমি যদি তোমার জায়গায় হতাম, এই ধরনের সেন্টেন্সটা আমরা এভাবে বলতে পারি, ইফ আই ওয়্যার ইউ আই উড। তারপর যেটা হতাম সেটা আমরা ব্যবহার করবো। যেমন আমি যদি তোমার জায়গায় হতাম, বলতে হবে ইফ আই ওয়্যার ইউ। ওকে, ওয়্যার ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম তবে তাকে ক্ষমা চাইতাম। তাই কি হবে? I would, I would apologize, apologize to him. Okay, to him. তারপর আমি যদি তোমার জায়গায় হতাম তবে এই সুযোগ নষ্ট করতাম না। তাহলে কি হবে? If I were you, আমি যদি তোমার জায়গায় হতাম। If I were you. ওকে, তাহলে কি করতাম? সময় নষ্ট করতাম না। দেখেন এখানে কি আছে? নেগেটিভ আছে। এইজন্য এখানে আমাদের এখানে যেহেতু পজিটিভ ছিল আমরা উড ব্যবহার করেছি। নেগেটিভ থাকলে আমরা উডেন্ট, উড এর পর নট ব্যবহার করব। ওকে? উডেন্ট। I wouldn't waste, অপচয় করতাম না বা নষ্ট করতাম না, তাই বলতে হবে I wouldn't waste this chance. ওকে? This chance. তারপর তারপরেরটাও বেশ আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে। আমরা অনেক সময় এই ধরনের সেন্টেন্স বলে থাকি, আমি ঠিক রান্না শুরু করতে যাচ্ছিলামই তখনই অতিথিরা চলে আসলো। মানে আমি ঠিক কোনো কাজ করতে যাচ্ছিলামই আর অন্য একটা ঘটনা ঘটে গেল। এই ধরনের সেন্টেন্সকে আমরা এভাবে বলতে পারি, আই ওয়াজ অ্যাবাউট টু। আই ওয়াজ অ্যাবাউট টু প্লাস ভার্বের বেস ওয়ান। যেমন আমি ঠিক রান্না শুরু করতে যাচ্ছিলামই, তাহলে কি হবে? আই ওয়াজ অ্যাবাউট টু। ওকে, আই ওয়াজ অ্যাবাউট I was about to start. I was about to start cooking. আমি রান্না শুরু করতে যাচ্ছিলাম। I was about to start cooking when the guest arrived. Okay. When the guest gets arrived. এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মটা হবে, কারণ এখানে কি অতিথিরা অলরেডি চলে আসলে। তাই এখানে কি হবে? arrived। তারপর আমি ঠিক তোমাকে কল করতে যাচ্ছিলাম আর তুমি কল করে দিলে। তাহলে কি হবে? I was about to call you. Okay? I was about to. I was about to call
I was about to call you when you call me. ওকে, বা বলতে পারি then you call me। যেকোনো একটা বলতে পারি then you called me। কল করে দিল, এজন্য এখানে কি হবে? called হবে। called me। তারপর একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে এই ধরনের সেন্টেন্সটা আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি? যেমন তুমি কাকে বলে আমার ঘড়ি নিয়েছো বা তুমি কাকে বলে এখানে এসেছো। তো এই ধরনের সেন্টেন্সটা আমরা এভাবে বলতে পারি। হাউ ডেয়ার ইউ প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, হাউ ডেয়ার হাউ ডেয়ার ইউ আমার ঘড়ি নিয়েছো, টেক মাই ওয়াচ। হাউ ডেয়ার ইউ টেক মাই ওয়াচ। ওকে, তারপর তুমি কাকে বলে এখানে এসেছো? তাই বলতে হবে হাউ ডেয়ার ইউ কাম হিয়ার। ওকে, কাম হিয়ার ভার্বে কিন্তু বেস ফর্মটা হবে। তুমি কাকে বলে এখানে এসেছো? হাউ ডেয়ার ইউ কাম হিয়ার। তারপর আরেকটা স্ট্রাকচার, সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে there is no time in প্লাস ভার্বের আইএনজি ফর্ম। যেমন তার সাথে তর্ক করার কোনো মানে নেই, মানে কোনো কাজের কোনো অর্থই বহন করে না, কোনো মানেই নেই। যেমন তাহলে কোনো কিছু করার কোনো মানেই নেই, এই ধরনের সেন্টেন্স এভাবে বলতে পারি there is no time। ওকে, সরি, there is no point। there is no point in হবে। ওকে, there is no point in তর্ক করা, তাহলে এখানে কি হবে? arguing ভার্বের আইএনজি ফর্মটা হবে there is no point in arguing with him। তারপরটা কি? এখন এটা নিয়ে চিন্তা করার কোনো মানেই নেই, তাই বলতে হবে there is no point in। ওকে, there is no point in thinking। চিন্তা করা, তাই কি হবে? thinking। there is no point in thinking or চিন্তা করা আমরা বলতে পারি worrying। হ্যাঁ, worrying। there is no point in worrying about it now। তাহলে আজকের ক্লাসে যে ৫টা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করেছি, চেষ্টা করবে এগুলো স্ট্রাকচার নিয়ে নতুন নতুন সেন্টেন্স গঠন করার, নতুন নতুন সেন্টেন্স কিভাবে বানাতে হয় সেটা শেখা। প্র্যাকটিস করবেন, তাহলেই কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্সিটা বাড়বে। অযথা শুধু ভিডিও দেখলেই কখনোই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না। ওকে, তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।